প্রতিনিয়ত শ্রমবাজার হয়ে উঠছে অস্থিতিশীল, যার ফলে বাড়ছে বেকারত্ব। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সাম্প্রতিক এক প্রতিবেদনে দেখা যায়, চলতি বছরের প্রথম প্রান্তিকে বেকার সংখ্যা বেড়েছে প্রায় 2.5 লাখ, যেখানে নারীর চেয়ে পুরুষ বেকারের সংখ্যা বেশি। তবে ঠিক কাদেরকে বেকারের আওতায় ফেলা হচ্ছে, আমাদের দেশে বেকারত্ব পরিস্থিতি এখন কোন অবস্থায় আছে, সেই সব কিছুর বিস্তারিত জানাবো আজকের এই আয়োজনে। অনেক বিশ্লেষকদের মতে মূল্যস্ফীতির পর দ্বিতীয় বড় সমস্যাটির নাম বেকারত্ব। আন্তর্জাতিক শ্রম সংস্থার নিয়ম অনুসারে যারা 7 দিনের মধ্যে মজুরির বিনিময়ে 1 ঘন্টা কাজ করার সুযোগ পাননি এবং গত 1 মাস ধরে কাজ প্রত্যাশী ছিলেন, তারা বেকার হিসেবে গণ্য হবেন। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এই নিয়ম অনুসারে বেকারের হিসাব দিয়ে থাকে। তাদের সেই হিসেবে বর্তমানে দেশে 25,90,000 বেকার আছেন। 2023 সাল শেষে গড় বেকারের সংখ্যা ছিল 24,70,000। এর মানে গত বছরের তুলনায় এখন দেশে বেকারের সংখ্যা বেশি। 2023 সালের শেষ প্রান্তিকের চেয়ে এবছরের জানুয়ারি-মার্চ সময়ে নারী ও পুরুষ উভয় জনসংখ্যার মধ্যে বেকারত্ব বেড়েছে। আগের প্রান্তিকে 3.27% থাকলেও এখন পুরুষদের বেকারত্ব হার 3.59%। 2023-এর শেষ প্রান্তিকে নারীদের বেকারত্ব হার ছিল 3.06%, যা জানুয়ারি থেকে মার্চ প্রান্তিকে 3.36% পৌঁছেছে। তবে গত বছরের একই প্রান্তিকের সাথে তুলনা করে দেখা গেছে সার্বিক বেকারত্ব হার একই রয়েছে, কিন্তু পুরুষের বেকারত্ব বেড়েছে এবং নারীদের ক্ষেত্রে তা কমেছে। চলতি বছরের 2 এপ্রিলে প্রকাশিত বিশ্বব্যাংকের সর্বশেষ ম্যাক্রো পভার্টি আউটলুক ফর বাংলাদেশ প্রতিবেদনে আশঙ্কা করা হয়েছে 2022-23 থেকে 2023-24 অর্থ বছরের মধ্যে প্রায় 5 লাখ বাংলাদেশি নতুন করে চরম দারিদ্র্য সীমায় পড়বে, অর্থাৎ তাদের দৈনিক আয় হবে $2.15 চেয়েও কম, আর মূল্যস্ফীতির হার পৌঁছাবে 9.60%। বিআইডিএস এর সাবেক মহাপরিচালক অর্থনীতিবিদ ডক্টর AKS মুর্শিদ বছরের শুরুতে বলেছিলেন, মাসে একদিন কয়েক ঘন্টা কাজ পেলেই তাকে আর বেকার বলা হয় না। তাই দেশে ছদ্ম বেকারত্ব আছে, যেমন কৃষি জমিতে যেখানে 5 জন লোক দরকার সেখানে 10 জন কাজ করছেন। মৌসুমী বেকারত্ব আছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যারা উচ্চশিক্ষা নেন তারা বেকার থাকেন বেশি। অন্যান্য পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা বেকারের সংখ্যা কম। এখানেই কোয়ালিটি এডুকেশনের প্রশ্ন আসে। বাংলাদেশের শিক্ষিত বেকারের সংখ্যা বেশি, চাহিদা আছে কিন্তু দক্ষতা না থাকায় তারা কাজ পাচ্ছে না। তাই বাংলাদেশের বিভিন্ন শিল্পে প্রচুর বিদেশি দক্ষ লোক কাজ করেন। বাংলাদেশের শিক্ষিতরা ওই কাজ পারলে নিশ্চয়ই প্রাধান্য পেতেন, তবে সবার জন্য নতুন নতুন কর্মক্ষেত্র তৈরি করা আবশ্যক। বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান একটি প্রতিবেদনে বলছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলো থেকে বের হওয়া শিক্ষার্থীদের 66% বেকার। মাত্র 7% শিক্ষার্থী অন্য কোনো বিষয়ে প্রশিক্ষণ নিচ্ছেন। 3% শিক্ষার্থী নিজের উদ্যোগে কাজ করছেন। অন্য একটি প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে উচ্চশিক্ষা অর্জন করা 47% শিক্ষার্থী বেকার থাকছেন, অথচ পার্শ্ববর্তী ভারতে এই হার মাত্র 33, পাকিস্তানে 28, নেপালে 20 আর শ্রীলঙ্কায় মাত্র 7.8। এতেই বোঝা যায় আমাদের দেশ থেকে আমাদের প্রতিবেশী দেশের বেকারত্বের হার কত কম। বর্তমানে দেশে 25 লাখের বেশি বেকারের মধ্যে শিক্ষিত ও উচ্চশিক্ষিত বেকারের সংখ্যাই বেশি। বিভিন্ন সংস্থার জরিপে উঠে এসেছে, বছরে চাকরি প্রত্যাশী প্রায় 20 লাখ মানুষ, কিন্তু কাজ না পাওয়ায় বাড়ছে দিন দিন বেকার সমস্যা। আমাদের দেশে সরকারি বেসরকারি 2 ধরনের বিশ্ববিদ্যালয়ের সংখ্যাই বেড়েছে, কিন্তু কর্মক্ষেত্র না বাড়ায় উচ্চশিক্ষা শেষে বেকারদের সংখ্যাও বাড়ছে। সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং এর গবেষণা পরিচালক সাইমা হক বিদিশা বলেছেন, মৌসুমের কারণে বেকারের সংখ্যা ওঠানামা করে। এ কারণে গত বছরের শেষ প্রান্তিকের সঙ্গে তুলনায় চলতি বছরের প্রথম প্রান্তিকে বেকারত্বের হার বাড়তে পারে। যেমন কৃষি খাতে এক এক মৌসুমে শ্রমে নিয়োজিতদের হার বাড়ে বা কমে। ফলে স্বাভাবিক প্রাকৃতিক কারণে গত বছরের চতুর্থ কোয়ার্টারের সঙ্গে চলতি বছরের প্রথম কোয়ার্টারে বেকারত্বের হার বেড়েছে। তিনি আরো বলেন, আবার বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি যে অবস্থায় রয়েছে তাতেও কাজের সুযোগ সেভাবে তৈরি হচ্ছে না। এই পরিস্থিতি অনেকদিন ধরেই আছে। মূল্যস্ফীতি সহ বিভিন্ন কারণে এই পরিস্থিতি আরো খারাপ হচ্ছে। যদি কোনো ধরনের বিকল্প পলিসি না নেওয়া হয়, শ্রমবাজারে যদি চাহিদা না বাড়ে, তাহলে কর্মসংস্থান বাড়ারও কোনো কারণ নেই। ফলে বেকারত্বের হার বাড়তেই পারে।